আজকের ভাবনা আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই প্রত্যেকে খুব ভালো আছেন। প্রায় প্রত্যেক দিনই তো আপনাদের চিঠি ফোন এসএমএস আমরা পাই। আপনারা জানেন যে বাংলা দূরদর্শনে ঠিক যে ধরনের সাহিত্যের অনুষ্ঠান হয়, আমাদের অনুষ্ঠান তার থেকে একটু ভিন্নধর্মী, একটু অন্যরকম। শুধু সাহিত্য নয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, বিজ্ঞান এবং গবেষণা নিয়ে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একদম নীরবে কাজ করে চলেছেন আমাদের অনুষ্ঠানের অতিথির ধারায়। আজকের অনুষ্ঠানে এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন, যার সাথে আমরা কথা বলবো, যিনি পেশায় ইঞ্জিনিয়ার কিন্তু নেশায় তার সাহিত্য রয়েছে। সাহিত্যের সাথে রয়েছে গান, সাহিত্যের সাথে রয়েছে কবিতা এবং তার সাথে সাহিত্যের অন্যান্য দিগদর্শন। শুরু করছি আজকের ভাবনা আজকের। এমন কিছু মানুষ আছেন যারা তাদের নিজস্ব কর্মক্ষেত্রের বাইরেও সৃজনশীলতাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান। আর বেঁচে থাকতে চান বলেই তারা তাদের নিজস্ব সৃষ্টিশীলতায় সৃষ্টি করে চলেন কবিতা, গল্প, গান, এরকম আরো অনেক কিছুই। গানের কথাই যখন আসলো তখন প্রথমেই বলতে হয় যে গান তো শুধু গান নয়, গানের যেটা নির্মাণ হয় তার আগে তৈরি হয় কবিতা। আর সেই কবিতা থেকেই ধীরে ধীরে গানে রূপান্তরিত হয়ে যায় সেটা গান। গীতিকার কবি হয়ে যায় বা কবি হয়ে যান গীতিকার। সবগুলো মিলিয়েই আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি এইরকম একজন গীতিকার এবং কবি সঞ্জীব দবে। নমস্কার সঞ্জীব, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে যে কথাটা জানা খুব দরকার সেটা হলো যে কবিতা বা কবিতার ক্ষেত্রে যে সূত্র, কবিতার যে ভাবনা, কবিতার যে সংস্কৃতি, সেটাকে গানে রূপান্তরের ভাবনাটা কিভাবে এলো বা কিভাবে কাজটা করেন? আসলে গানের সুর আর কবিতার ছন্দ এদের মধ্যে কোনো বিভেদ নেই। যে কবিতা লেখে তার মধ্যে সুরও কানে বাজে, ফলে কবিতা থেকে সুর যদি না থাকে তাহলে তো ছন্দ হবে না। তাহলে যখনই আমি কবিতা লিখি তখনই মনে হয় যে এটা গানের আকারে হলে কিরকম শোনাবে, সেইটা আমাকে ভাবতে হবে। সুতরাং এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, এই যে ধরুন শব্দ চয়ন, একটা কবিতা লেখা কিন্তু খুব কঠিন ব্যাপার, সবাই তো কবিতা লিখতে পারেন না। শব্দ চয়নের ক্ষেত্রে সেখানে কি কোনো একটা নির্দিষ্ট ভাবনা কাজ করে যখন একটা কবিতা লিখছেন তখন প্রাথমিক পর্যায়ে? হ্যাঁ, ভাবকে প্রকাশ করতে বা ভাবের ডেপথ, গভীরতা মাপার জন্য ভাষারও তারতম্য হয়ে থাকে, কিন্তু ভাষাকে সেইভাবে প্রয়োগ করি। অধিকাংশ কবিতার ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে আপনি যে কাজটা করেন সেটা হলো যে এখনো একটু প্রাচীনপন্থী শব্দকে আপনি ব্যবহার করেন, একটু সাধু ভাষার ব্যবহার আপনার কবিতার ভিতরে রয়েছে। এটা কি খুব সচেতন ভাবে মানে ভাবনা নিয়ে পুরো কাজটা করেন? না, ভাবনা নিয়েই করি। যেখানে যে ভাষা প্রয়োগ করলে ভাবটাকে একেবারে সুস্পষ্টভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়া যাবে, সেখানে সেই ধরনের ভাষাই ব্যবহার করে থাকি। ধরুন ওই যে গানের যে সূত্র, যে কোনো গানকে নিয়ে যখন আপনি ভাবছেন, আপনি হয়তো সেই গানের সুরটা নিজেই মনের দিক থেকে তৈরি করছেন বা ভাবনা চিন্তা করছেন, তখন আগে কি গানের সুরটার কথা চলে এলো, না তারপরে কথা, নাকি আগে কথা পরে গান? এটা ভাইস ভার্সা। গান থেকে কথা হয়, কথা থেকে গান হয়, সুর থেকে ছন্দ আসে, ছন্দ থেকে সুর আসে। এগুলো ভাইস ভার্সা, মানে উভমুখী, একটা থেকে আরেকটা আসে। কখন যে গান থেকে কবিতা হয়ে যাচ্ছে, কবিতা থেকে গান হয়ে যাচ্ছে, এগুলো ঠিক আমরাও বুঝতে পারি না কিভাবে হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে খুব সিনসিয়ারলি লিখলে যে সাহিত্যটা, যে গানটা, কবিতাটা বেরোচ্ছে হয়তো অতটা সিনসিয়ার নয়, অবচেতন মনে হাত লিখে দিল, হাত লিখে দিল। অর্থাৎ কিনা সেই শব্দ বা সেই শব্দ ভান্ডারটা কিন্তু হৃদয়ে আছে, মস্তিষ্কে আছে, কিন্তু সেই শব্দ ভান্ডারকে জড়ো করে একটা নির্দিষ্ট জায়গাতে পৌঁছানো, সেই পৌঁছানোর সূত্রটাকে কিন্তু ঠিক সেইভাবে পৌঁছে গেছে, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। এই যে ধরুন গানের যে সূত্র, গানের যে ভাবনা, গানের যে ছন্দ, যেটা একটু আগে আপনি বললেন যে অনেক সময় যে লেখাটা হচ্ছে কিন্তু গানে পরিবর্তন করতে গেলে দেখা গেল যে তার একটু ভাষা একটু অদল বদল করে দিলাম। হ্যাঁ, গানে করে দেওয়া যায়। একটা সময় আপনি দীর্ঘদিন কবিতা লিখছেন, দীর্ঘদিনের কবিতার সূত্র ধরে যেটা বলতে পারি সেটা হলো যে বাংলা কবিতার ক্ষেত্রে অন্তমিল, অর্থাৎ অন্তছন্দের যে মিল, এই ছন্দমিলের অনেকটা পরিবর্তন হয়েছে বিগত 4 দশক ধরে একেবারে। অর্থাৎ অনেক আধুনিক কবিতা লেখা হচ্ছে যেখানে অন্তমিলের কোনো প্রয়োজন পড়ছে না, কিন্তু কবিতার মতন করে তার শিকড় নিয়ে এগিয়ে যাচ্ছে। এইটাকে আপনি যখন আপনার নিজের মতন করে যখন লেখেন তখন সেখানে কিভাবে তার নিজস্ব ভাবনা নিয়ে এগোতে চান? গান বা কবিতা, দেখুন এগুলো আমার ব্যক্তিগত মতামত, যে
গান তো ছন্দ চাই, হুম। কিন্তু কবিতা, ছন্দহীন কবিতার মধ্যেও ছন্দ থাকে, সেটা লুকিয়ে থাকে ছন্দটা। মানে ছন্দহীনতাটাও একটা ছন্দ। সেটা হ্যাঁ ফিজিক্যালি হয়তো মেলানো নেই, কিন্তু তার মধ্যে ছন্দ আছে। গদ্য কবিতারও সেখানেও ছন্দ আছে। আর যেটা একেবারে প্রকট ছন্দ, একদম মিলিয়ে শব্দের সঙ্গে শব্দ, সেটা আমার খুব ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবে সেটা বেশি ভালো লাগে। কিন্তু দেখি ভাব প্রকাশের ক্ষেত্রে গদ্য কবিতাও খুবই দারুণ। দীর্ঘদিন ধরে এই যে কবিতা লেখা, দীর্ঘদিন ধরে এই যে গানের সাথে একটা সহবাস, এইটা করতে গিয়ে বর্তমান যে প্রজন্ম বা আপনার বয়সের যে সূত্র, সেই সূত্র ধরে একটু বর্তমান প্রজন্ম থেকে আপনি একটু পিছিয়ে, অন্তত বয়সের সূত্র বা অভিজ্ঞতার সূত্র ধরে, অভিজ্ঞতা অনেকে এগিয়ে, কিন্তু বর্তমান প্রজন্মের সূত্র ধরে তারা যা চাইছে, তারা কবিতার গান, কবিতার লেখা, কবিতার লাইন, তারা যে ধরনের কাজগুলোতে চাইছেন, সেখানে কি নিজের মনে হয় নিজে যে লেখাগুলো করছেন সেই লেখাগুলোর সাথে একটা সাযুজ্য আছে? না, সেটা আমাকে অনেকে বলেওছে যে এখন তো এরকম লেখে না। হ্যাঁ, তো এরকম এইটা দেখুন, যে লেখে তারও ভালো লাগার উপর লেখাটা নির্ভর করছে। সে নিজে কোনটা চাইছে সেইটাই তার হাত বা মন করে দিচ্ছে সেটাই। এখানে কি একটা নিজস্বতা তৈরি হয়ে যায় মনে করেন, যে একটা হ্যাঁ, আমার নিজের স্টাইল, নিজের স্টাইল, নিজস্বতা আপনার দিয়ে এসে যায়। এই যে নিজস্বতার যে সূত্র, নিজস্বতার যে ভাবনা, সেখান থেকে এগোতে গিয়ে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, বর্তমান সময়ের, সেটা সব দিক থেকে সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক সমস্ত কিছু মিলিয়ে যেগুলো আসছে, তো সেই আশা থেকে কখনো কি মনে হয় যে কবিতা তার প্রভাব পড়ছে, কবিতায় তার তার ভাবনাটা আসছে, ঢুকে পড়ছে? অবশ্যই ঢুকতে বাধ্য। আমি যে যুগে বাস করব, যে যুগে বাসে ট্রামে চড়বো, তার প্রভাব থাকবে না লেখার মধ্যে, তা কি হয় নাকি? সেইটা প্রভাব পড়বেই, কিন্তু তার স্টাইলটা আলাদা হতে পারে, প্রকাশ ভঙ্গিও আলাদা, উপস্থাপনাটা আলাদা, উপস্থাপনা আলাদা হতে পারে। হয়তো সে হিডেন রেখে দিয়েছে, ভেতরে লুকিয়ে রেখে দিয়েছে সেই ভাবনাটা, সেটা পাঠক খুঁজে বার করে নেবে। আপনার বইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই প্রকাশ্যভাবে কিন্তু সেটা বলছেন না সেগুলো কবিতা, আপনি বলছেন কিন্তু গান, গীতিমাল্য গান। হ্যাঁ, এখন তার মানে তো প্রথমেই একজন পাঠককে আপনি মানসিকভাবে প্রস্তুত করে দিচ্ছেন যে তুমি বা আপনি যিনি কবিতাটা পড়তে যাচ্ছেন, তিনি কিন্তু আসলে কবিতার সাথে সাথে একটা গানের ভাবধারার ভিতরে আচ্ছিত হতে যাচ্ছে। উনি একটা গানের, মানে যাকে বলে এমোশন, গানের এমোশনের মধ্যে ঢুকে যাবেন যিনি পড়বেন। আসলে কবিতা দেখবেন রবীন্দ্রনাথ লিখেছে, মাইকেল লিখেছে, সবই ছন্দগুলো যেন জল তরঙ্গের মতো নাচছে ছন্দগুলো। এখন যার মনে যেরকম ছন্দটা আসছে যে সময়, সে ঠিক সেই সময় সেইটাই প্রয়োগ করছে। এই প্রয়োগটাই আসলে সমকাল সময়, সমকালীন যুগে বা সমকালীন ক্ষেত্রতে যে কোনো লেখক বা যে কোনো সৃজনশীল মানুষ, তাকে এই সমক্ষেত্রতে বিচরণ করতে হয়, এবং সেই বিচরণের সূত্র ধরে তিনি তার মতন করে বিচরণ করেন, এবং সেই বিচরণের ভাবনা, বিচরণের উপলব্ধি, বিচরণের যে অনুভবতা, সেটা একটা নির্দিষ্ট প্রয়োগ বিন্দুতে পৌঁছয় পাঠকের কাছে, শ্রোতাদের কাছে, ইত্যাদি ইত্যাদি। সঞ্জীববাবু কি সেই প্রয়োগ বিন্দুতে পৌঁছতে পেরেছেন সত্যি সত্যি পাঠকের কাছে? বা তার কবিতা কখনো গান বা কখনো কবিতা, কোনটার ভেতরে তিনি নিবদ্ধ থাকছেন, কোনটার ভেতরে তিনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা একটু জেনে নেওয়াটা প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। কবিতা খোঁচালো শব্দরা কথা হয় জানি, বেঁচে থাকা সে অভিমানী, চুপি চুপি শুনি শুধু কবিতা, জীবনের বোধ সবিতা, চুপি চুপি শুনি শুধু কবিতা, জীবনের বোধ
আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক সঞ্জীব তিওয়ারি। যেটা আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ওই জারণ হয়ে থাকা, অর্থাৎ কবিতা না গান, গান না কবিতা, নাকি দুটো মিলিয়ে একসাথে। এইটা সঞ্জীববাবু আপনাকে একদম খুব স্পষ্টভাবে জানতে চাইছি যে আপনি যখন একটা লেখা লিখছেন তখন কি একেবারে প্রথম থেকেই তার শব্দ চয়ন, বিন্যাস এবং প্রয়োগে আপনি ভেবেই নিচ্ছেন যে এটা গান হবে, একেবারেই কবিতা হবে না? হ্যাঁ, এটা যখন ভাবটা মনে আসে তখন সেটা কোন জায়গায় আমি শেষ করতে পারবো। আমার একটা লেখার মধ্যে পূর্ণাঙ্গ একটা চিত্র থাকবে, সে যদি আমি 4 লাইন লিখি বা 8 লাইন লিখি, তার মধ্যে তো একটা ভাব প্রকাশ করতে হবে আমাকে। যখন দেখি যে সেই ভাব প্রকাশটা খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, তখন সেটা গানে দিয়ে দিই। আর যখন দেখি যে ভাব প্রকাশ গানেতে সম্ভব হচ্ছে না, তখন বড় কবিতা হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু আপনি আর একটা অদ্ভুতভাবে পাঠককে আপনি একটা দিক দর্শনের মোড়ের দিকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ কিনা, অর্থাৎ আপনার নিজের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে না, এটা হয়তো সেই ভাবের ক্ষেত্রে খুব প্রয়োগ বিন্দুতে পৌঁছবে না, তাহলে সেটা গানের দিকে যাক। আবার হয়তো দীর্ঘ কবিতা, সেটা হয়তো দীর্ঘ গানের দিকে না গিয়ে সেটা দীর্ঘ কবিতার দিকে আসে, তাই তো? বিগত 4 দশক ধরে শুধু বাংলা কবিতা বলে নয়, বাংলা গানের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে। শুধু তাই নয়, বাংলা গানের যে মূল যে ধারা, বাংলা গানের যে সামগ্রিক যে বোধ, সেই বোধের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থাৎ আমরা যদি কিছু না অন্তত 2.5 দশক যদি পিছিয়ে যাই, তাহলে তখনও দেখবো যে বাংলা গানে অনেক বেশি সাধু ভাষার প্রচলন এবং অনেক বেশি যে একটু আগে আপনি বললেন হাইট করে রাখা, সেরকম ভাবনাটা হাইট করা থাকতো। কিন্তু তারপর প্রকাশ্যে আমাদের দৈনন্দিন কথকতার ভিতরেও কিন্তু গান চলে আসছে। এখানে আপনি কতটা সেইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই দৈনন্দিন ভাষার ব্যবহার? দৈনন্দিন ভাষা যেটা মানুষের যেরম মানে সামাজিক অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মানুষ তো ইচ্ছা করে বদলিয়ে যাচ্ছে না, বদলিয়ে যাচ্ছে। সামগ্রিক যে বদলের সঙ্গে তাকে খাপ খাইয়ে দিতে হচ্ছে। এই যে খাপ খাওয়ানোটা, এইখানে একজন সাহিত্যিককে কিন্তু সেই খাপ খাওয়ানো কম্প্রোমাইজটা করতে হয়, মনে করেন না? সাহিত্যিক কিন্তু সে তার যে চিন্তা ভাবনা, মূল দর্শন থেকে মানুষ তো সরতে পারে না। দর্শন তো একটাই, সেটা তো আর বিভিন্ন ভাবে হতে পারে না। তার সাহিত্যিক যেটা চিন্তা করে বিভিন্ন যুগেই, সে কিন্তু তার চিন্তাধারার একটা আলাদা মানে ধারা রয়েছে চিন্তার। সেই যে ধারা চিন্তার, সেই সর্বযুগেই সেটা প্রযোজ্য, সেই ধারাটা ওইভাবেই যাচ্ছে। আধুনিক যতই পৃথিবী হয়ে যাক, কিন্তু দর্শন তো আলাদা হবে না। অর্থাৎ কিনা এই যে জীবন দর্শনের যে সূত্র এবং জীবন দর্শনের যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু একেবারেই শাশ্বতভাবে রয়েছে, একেবারে নির্দিষ্টভাবে রয়েছে। শুধু যুগ, সময়, সমাজ, প্রেক্ষাপট এইগুলো বদলে যাচ্ছে। আর এই বদলানোর সাথে সাথে কিন্তু একজন লেখকও বদলাচ্ছেন, তাই তো? হ্যাঁ, লেখকও বদলাচ্ছে। তার চিন্তাধারা যে মূল দর্শনে তিনি স্থির থেকে তারপরে চারদিকে তিনি আবর্তন করছেন। চারদিকে মূল দর্শনের সঙ্গে উনি সবসময় ম্যাচ করতে চাইছেন পরিবেশটাকে, কিন্তু সবসময় সেটা হয়ে উঠছে না। খানিকটা হয়ে উঠছে, কিছু পার্সেন্টেজ। কে কত পার্সেন্টেজ ম্যাচ করতে পারছে সেটাই তার ক্যালিবার। এইটা এই যে ম্যাচ করাটা, অর্থাৎ একটার সাথে একটা সাযুজ্য তৈরি করা। কিন্তু আপনার কি মনে হয় যে কোনো লেখা বা যে কোনো গান, যে কোনো কবিতা, যে কোনো লেখার ক্ষেত্রেই পাঠক প্রিয়তাটা পাওয়াটা সর্বাগ্রে জরুরি? এটা তো ভীষণ রকমের প্রয়োজন। হ্যাঁ, সেটা তো জরুরি অবশ্যই। কেউ যে লিখবে সে তো চাইবে তার লেখাটা কেউ পড়ুক, না হলে তার লেখা তো কোনো দামই থাকবে না। সেটা স্বাভাবিক, সব লেখকই চায়। লেখক, কবি, যিনি হন না কেন, তিনি চাইবেন যে তার লেখাটা মানুষ পড়ুক। এবং যে সঙ্গীত শিল্পী, সে চায় তার গানটা সবাই শুনুক। এই যে এত গান লেখা, সেই গানগুলো অনেকে করছেন, গানের সূত্র ধরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, সবগুলো মিলিয়ে যখন গান তার গানের মতন করে যখন এগোচ্ছে, কোনো পাঠক, কোনো শ্রোতা, তিনি যখন বলছেন যে না, এই গানটা এইভাবে এরকম হলে ভালো হতো, বা
কিংবা বলছেন এই গানটা সত্যি খুব দারুণ হয়েছে, আরো কিছু নতুন কিছু গান করা যাক, তখন আপনার মনে হয় না যে আপনার নিজস্ব একটা দায়িত্ববোধ বা দায়বোধ বেড়ে যাচ্ছে যে লেখার প্রতি? অবশ্যই অবশ্যই, এটা তো লেখাকে আরো এগিয়ে দেওয়া, আরো এগিয়ে দেওয়া। এইটা তো লেখকরা কবিরা পেয়েই থাকেন, না হলে তো তারা আর দীর্ঘ পরিশ্রম করতে পারবেন না। এটা তো একটা পরিশ্রমের কাজ। মানুষের একটু উৎসাহ না পেলে আস্তে আস্তে সেটা থেমে যায়। অনেক মানুষের ক্ষেত্রেই আছেন, যেটা আমরা বলি বা আমরা অনেক সময় হয়তো এই একটা স্বভাবগত আচরণের দিক থেকে আমরা একটা অভ্যস্ত হয়ে থাকি যে কবিতা মানে একটা তরল আবেগ, গান মানেই বোধহয় একটা তরল আবেগ। কিন্তু আদপে আপনার কি মনে হয় যে সেটা কি শুধু তরল আবেগ, নাকি তা একটা ঘন মানসিক চিন্তাধারা স্ফুরণ? না, এই ব্যাপারেই আমার একটা কবিতা আছে, ক্ষুধা ও কবিতা। সেখানে ক্ষুধার সঙ্গে কবিতার লড়াই হচ্ছে, কে জিতবে। তা সেখানে তো আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আঁকিতে পারি আমি বাস্তবের ছবি। কবিতা নিজে বলছে, আমি কবিতা নিজে বলছি আঁকিতে পারি আমি বাস্তবের ছবি। বলছে তোমার কল্পনার নাই ভূমি, ক্ষুধার রাজা যে বলছে। কবিতা সেখানে বিনয়ের সঙ্গে বলছে আঁকিতে পারি আমি বাস্তবের ছবি। তা কবিতা তো বাস্তবের ছবি আঁকতে পারে, কল্পনায় ডুবে যেরকম যেতে পারে, বাস্তবের ছবিও সেই সমানভাবে আঁকায় কবিতা দক্ষ। অর্থাৎ কিনা কবিতা শুধুমাত্র অনুভবতা নয়, কবিতা অনুভবতার সূত্র ধরে চূড়ান্ত বাস্তবতার মাটিতে একটা নির্দিষ্ট রকমের হয়তো কিশলয়, এবং সেই কিশলয় হয়তো একটা অন্য একটা দিগদর্শন তৈরি করতে পারে। দিগদর্শন তৈরি করতে পারে। পশ্চিমী ধারাতে ঠিক যে ধরনের কবিতা বা পশ্চিমী ধারাতে ঠিক যে ধরনের কবিতার সূত্র হয় বা যে ধরনের কবিতাকে নিয়ে আমরা মাতামাতি করি বা আমাদের ভাবনা চিন্তা থাকে, সেই তুলনায় আমাদের দেশে কবিতার বিস্তার বা স্ফুরণ আরো অনেক বেশি। যদি ইতিহাস দেখা যায়, সেই ইতিহাসের সূত্র ধরে বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে সমস্ত ক্ষেত্রেই আমাদের ললিত কলা থেকে শুরু করে সমস্ত সৃজনশীলতার ভিতরেই একটা পশ্চিমী ধারার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ছে। এই যে প্রত্যক্ষ বা পরোক্ষ যে প্রভাব পড়ার যে একটা প্রবণতা, আমাদের এই প্রবণতা, সেটা কি মনে করেন আপনি যে নিজস্ব কবিতা লেখার ক্ষেত্রে এটা ভীষণ রকম ভাবে একটা অসম্ভব এবং সেটা না করাটাই উচিত? দেখুন, বিশ্বায়নের যুগে এখন ঘরে ঘরে টিভি, এখন সবাই ইন্টারনেটের সাহায্যে সারা পৃথিবীকে প্রতি মুহূর্তে মানুষ দেখছে। ফলে মানুষের মন তো আগের মতো এক জায়গায় স্থির থাকে না, সে তো পৃথিবীটাকে এখন দেখে দিচ্ছে। ফলে সেখানে সাহিত্য, গান সবের উপরেই তো প্রভাবটা পড়বে, শুধু তো পোশাক পরিচ্ছদের প্রভাবটা পড়বে না। দীর্ঘদিন ধরে এই যে আপনি লিখছেন, দীর্ঘদিন ধরে এই যে আপনার লেখার যে সূত্র, সেখানে এক একই নিজস্ব ঘরানা যদি বলি আমরা, বা নিজস্ব একটা স্টাইল যদি আমরা বলি, সেটাকে একটা তৈরি হয়েছে বলে মনে করছেন? যে সেটা পড়লে বুঝতে পারা যায় যে হ্যাঁ, এটা সঞ্জীব বাবু। হ্যাঁ, আমার কিছু কিছু ছন্দ আছে যেগুলো মানে আমার মন থেকেই সৃষ্টি হয়েছে ছন্দগুলো। সে ছন্দ আমি যখন পড়ি ভাবি এটা এইরকম ছন্দে হলো কেন, পরে যখন পড়ে দেখি মনে হয়, কিন্তু ওটা আমার ভেতর থেকে আপনি আপনি বেরিয়ে আসে সেই ছন্দটা। তার মানে এখানে একটা কথা খুব পরিষ্কার যে অনেক ক্ষেত্রে ছন্দের যে ব্যাকরণগত প্রয়োগ বিধি, সেটা থেকে আপনি অনেকটা দূরে, বরং নিজস্ব ছন্দটার যে সূত্র তার সাথে নিজেকে মিলিয়ে দিচ্ছেন, মিলিয়ে দিচ্ছেন। একদম শেষের দিকে একটা প্রশ্ন খুব ইচ্ছে করছে, যে সেটা হলো যে গান, যদিও কবিতা থেকেই গান, আমি এই অনুষ্ঠানের শুরুতেই প্রিয় দর্শকদের বলেছি যে কবিতাই কিন্তু শেষ পর্যন্ত গানে রূপান্তরিত হয়। কিন্তু আপনি কখনোই আপনার বইয়ের ক্ষেত্রে আপনি সেটাকে কখনোই কবিতা বলছেন না, আপনি বলছেন গীতমালিকা, আপনি বলছেন গানের ডালি ইত্যাদি ইত্যাদি। তো যদি একেবারে খুব সুস্থ সুন্দরভাবে যদি একেবারে যদি আমরা বলতে চাই, যে সেটা হলো যে কোনটা আগে, কাকে আগে আপনার নিজস্ব ভালো লাগা, ভালোবাসা, পছন্দের তালিকায় রাখবেন, কবিতা নাকি গান? গানকেই আমি আগে রাখবো পছন্দের তালিকায়, কারণ গান তো, গানের বিস্তার আরো বেশি। গান মুহূর্তে মুহূর্তে মানুষকে তার ভাবাবেগকে স্পর্শ করে যায়। কবিতা হয়তো সে কখন পড়বে অবসর সময়, কিন্তু গান সব সময় বাজে। নির্মাণের ভাবনা এবং উপস্থাপন এর উপরও বোধহয় অনেকে নির্ভর করে।
অনেক দিয়ে ভাগ যেহেতু করা। গান খুব সহজে মানুষের কাছে পৌঁছে পৌঁছে যাওয়া যায়, যাচ্ছে। সেখানে সুর থাকে, যন্ত্রসঙ্গীত থাকছে, নির্মাণ কৌশলের দক্ষতা থাকছে, হ্যাঁ। যদিও কবিতার ক্ষেত্রেও থাকছে, থাকছে। কিন্তু কবিতাটা নিজেকে পড়তে হবে এবং সেটা পড়তে একক। হবে। হ্যাঁ, কবিতা একক। যিনি পড়বেন বা তিনি যদি পড়ে হ্যাঁ। কাউকে শোনান, হ্যাঁ। তাহলে তার অনুভবতার সূত্রটা গেল। কিন্তু হ্যাঁ। গানের ক্ষেত্রে বোধহয় এটার অনেক বেশি প্লাস পয়েন্ট। অনেক বেশি প্লাস পয়েন্ট, একসঙ্গে বহু শ্রোতা শুনে নিচ্ছে একটা গান, এবং এবং তাকে কষ্ট করতে হচ্ছে না, তার কানে এসে পৌঁছে যাচ্ছে। এবং সেই গান যখন শুনছে তখন এবং খুব খুব স্বাভাবিকভাবে স্বতঃপ্রণোদিতভাবে সেখানে গানের কথাগুলোই সেই কবিতা তার গানে শব্দগুলো, বাজছে, কবিতার শব্দগুলোই গানে বাজছে। তার গানে চলে আসছে। একদম শেষে যে জিনিসটা খুব জানা প্রয়োজন বলে মনে করছি, যে গান, কবিতা, লেখালেখি, ভাবনা চিন্তা সমস্ত কিছু মিলিয়ে জীবনের একটা দিগদর্শনের যে সূত্র, জীবনের এই মধ্য বয়সে এসে দাঁড়িয়ে যখন আপনারা একটু পিছন ফিরে যখন তাকান, কিংবা যখন আরো সামনের দিকে তাকানোর একটা অবসর পান, যখন ভাবনা চিন্তা করেন, স্বপ্নের কাজল যখন চোখে লেগে থাকে, তখন কি মনে হয় যে কি ধরনের লেখা বা কি ধরনের কবিতা বা কি ধরনের গান আপনাকে আরো বেশি লেখা প্রয়োজন, আপনার আরো অনেক বেশি নতুন ভাবে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। আমি চাইছি এমন কিছু কবিতা লিখতে, যে কবিতা লিখে মানুষের পড়ে মানুষের কিছু ভালো হয়, কিছু উপকার হয়। এমন গান আমি লিখতে চাই যে গান শুনে মানুষের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে, মানে রাগ হবে না, কর্মক্ষমতা বেড়ে যাবে এবং মানুষ কাজে উদ্দীপনা পাবে, দুঃখ কষ্ট ভুলতে পারবে কিছুটা। সেই ধরনের গান যদি আমি করতে পারি, তাহলেই আমি নিজেকে সার্থক মনে করব। এই সার্থকতাটাই কিন্তু আসল। একজন কবি বা একজন লেখক তিনি এই সার্থকতাটাকেই চিরকালীনভাবে খুঁজে বেড়ান বলেই তাকে বিভিন্ন রকমভাবে এগোতে হয়, বিভিন্ন রকমভাবে প্রকাশ করতে হয়, গবেষণা করতে হয় এবং আরো অন্যান্য ধারার সাথে নিজেকে নিজেই জড়িত থাকতে হয়। জারণ থাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তিনি কিভাবে কাজটা করছেন এবং সেই কাজ করার যে সূত্র, সেই কাজ করার সূত্র ধরে তিনি কিভাবে তার সাথে একটা সংশ্লিষ্ট হয়ে আছেন। এইভাবেই কিন্তু জীবন এগোবে, এইভাবে জীবনের সাথে গান, জীবনের সাথে শব্দ, ছন্দ, সুর, তাল, লয় সমস্ত কিছু এগোবে। আমরা আজকে সঞ্জীববাবুর কথা শুনলাম। সঞ্জীববাবুর কথার সাথে আমাদের যে ভাবনার একটা খুব অদ্ভুত মিল ঘটলো, অর্থাৎ কিনা আমরা তো এই সৃজনশীলতার সূত্র ধরে কাজ করি বৈদ্যুতিক মাধ্যমে, সেখানেও আমাদের নির্ভর করতে হয় দর্শকের ওপরে, নির্ভর করতে হয় পাঠকের ওপরে এবং তাদের যে ভাবনা, তাদের যে অনুভবতা, সেই অনুভবতার সূত্র ধরে। তাহলে শেষে সঞ্জীব দলুইকে কিন্তু এটা বলা যেতেই পারে যে তিনি আক্ষরিক অর্থে কবি, কিন্তু মনের দিক থেকে একজন গীতিকার এবং গানের মানুষ, তাই তো? তা বলতে পারে। এইভাবেই বলাটা আমাদের থামতে হচ্ছে, এখন সময়ের কাছে বাধা। কিন্তু গান গানের মতন করে চলবে, কবিতা কবিতার মতন করে চলবে এবং সঞ্জীব বাবুদের মতো মানুষজনেরা যারা একদম নীরবে তাদের নিজেদের মতন করে লেখা চর্চা করে চলেছেন, তাদের এই চর্চাটাও চলবে। আমরা সমৃদ্ধ হব তাদের লেখা, তাদের গান এবং তাদের ভাবনার সাথে আমাদের অনুভবতা কিছুটা মিলমিশ ঘটিয়ে। সঞ্জীববাবু, আপনার লেখার আরো অনেক সার্থক রূপ কামনা করি এবং নিঃসন্দেহে আপনার কবিতা গান হয়ে উঠুক, আবার কখনো কখনো গান ও কবিতা হয়ে উঠুক। আসলে ওই একটা নির্দিষ্ট অনুভবতা। খুব ভালো থাকবে। নমস্কার। রজনীগন্ধা, রজনীগন্ধা তুমি কি মনে, ফুটিলে আধার ফুল বনে। সবাই এসেছে আলোয় সকালে, কেন রূপসী শুভ্রা তুমি এলে, নিশীথে নিশি গোপনে। ভালো কি বাসো শ্যামেরে, এসেছ কাননে অভিসারে। বনদেবীকে দেয়া প্রদীপ, নিভিলে তিমির হবে অধিক, মিলিও তুমি শ্যামসনে।